বাড়িতে থাকতে হলে আমার কথা মতো চলতে হবে। আমি যা চাইবো এই বাড়িতে ঠিক সেটাই হবে। এবার তুমি ডিসাইড করো পিমনি, তুমি এই বাড়ি থেকে নিজেই বেরিয়ে যাবে নাকি দারোয়ান ডেকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো? মীরা, তুমি পিমনিকে সব থাকি থাকবো ওঠা, আর দরকার হবে না। এতক্ষণ যখন তোমরা কেউ কোনো প্রতিবাদ করনি, সবাই চুপ করে মুখ বুজে আমার অপমান সহ্য করেছো, তখন এখন আর নতুন করে এই নিয়ে কথা বলে আমার চোখে নিজেদেরকে ছোট করো না প্লিজ। মীরা, তোমার যা বলার আমি শুনেছি, এবার আমার একটা কথা তুমি শোনো। যার জন্য এই সমস্ত কিছু তুমি করছো, তাকে তুমি কোনোদিনও পাবে না। আমার এই কথাটা তুমি মনে রেখো। জামাই আইতেছে। ও আনছো, দাও দাও দাও। তুমি গিয়ে খেতে বসো। হ্যাঁ, আসো 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 আসো, বসো বসো। বসো। আসলে মানে এত খাবার কি কইতাছো বাবা? আমরা গরিব মানুষ, যত সামান্যই জোগাড় করছি, কিন্তু তোমার কিন্তু সব খাইতে হইব। জোরে খাওয়া কর। আসলে দাদা বাবু তো মাটিতে বসার অভ্যেস নাই, তাই মনে হয় একটু অসুবিধা হইতেছে, তাই না? এমা না না, একদমই না, আমি ঠিক আছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আগে তিতাটা খাও, তারপর বাকিগুলা খাইবা, কেমন? শুরু কর। কি হয়েছে বাবা? কিছু কম হয়েছে? এখানে আমাকে সবাই কত আদর যত্ন করে খাবার দিয়েছে, বাড়িতে সবার ঠিক মতো খাওয়া দাওয়া হচ্ছে কিনা কে জানে। পিমুনি নিশ্চয়ই আমার জন্য খুব চিন্তা করছে। মা যতই রাগ করুক না কেন, আমি জানি মাই আমার জন্য সবচাইতে বেশি কান্নাকাটি করবে। আর বাবা, বাবা কেমন আছে? এইদিকে এসো বৃন্দা। মীরা তোমাকে এত অপমান করছে, তা সত্ত্বেও তুমি এখানে থাকবে? আমরা এক মুহূর্ত এখানে থাকবো না, চলো এখান থেকে। আমরা কোথাও যাব না সাহেব। যাবো না মানেটা কি? তোমার আমার প্রতি কোনো ভরসা নেই না? হ্যাঁ, তুমি কি ভেবেছো আমি আমাদের থাকার জন্য কোনো জায়গার ব্যবস্থা করতে পারবো না? সেটা নয় শাহ, তুমি ভুল বুঝছো। এই মুহূর্তে আমি মীরার মতো মেয়ের হাতে মা বাবাকে ছেড়ে কিছুতেই যাব না। ও যা নয় তাই করতে পারে। তোমার যদি মনে হয় যে তুমি চলে যাবে নিজের বাড়িতে, তাহলে তুমি যেতে পারো, কিন্তু কিশোর না ফেরা অবধি আমি কিছুতেই বাড়ি ছেড়ে যাব না। আমি মা বাবাকে ছেড়ে যাব না সায়ন। বেশ, আমি তোমার পাশেই থাকবো।
আমি জানি যে কিশোরের অবর্তমানে এই সংসারে অনেক কিছু ঘটে চলেছে, আর তুমি চলে গেলে আরো অনেক কিছু ঘটবে। সেটা দেখে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। বেশ, আমি থাকবো, আমি এই বাড়িতে থাকবো। যতদিন কিশোর না ফেরে ততদিন এই বাড়িতে থেকে এই বাড়ির ছেলের কর্তব্য পালন করব। দেখলে তুমি না কিরকম বাহানা দিয়ে বাড়িতে থেকে গেল? একেবারে ছিনে জোঁক। অপেক্ষা করুক ওরা কিশোরের, কারণ মীরার চোখের মুখে নুন দিতেও বেশি সময় লাগে না। পিমনি, পিমনি, তুমি কি সত্যি চলে যাচ্ছ নাকি পিমনি? না পিমনি, কোথাও যাবে না। বাবা, তুমি কেন চুপচাপ দাঁড়িয়ে রয়েছো? কিচ্ছু বলছো না কেন? তুমি তুমি শুনেছ? তুমি কোথাও যাবে না। আচ্ছা, তোমরা কেউ কিচ্ছু বলবে না? মীরা কে তোমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলার জন্য? জেঠুমনি, তুমি একমাত্র পারো পিমনিকে আটকাতে। এটা একদম ঠিক হচ্ছে না। পিমনি এখন কোথায় যাবে পিছামাশাকে নিয়ে? ইন্দ্র, তুমি একটু চুপ করো তো। দেখো, এতক্ষণ যখন তুমি কিছু বলনি, তখন এখন আর কথা বলার দরকার নেই। আর শুনলেই তো মীরা বললো যে মীরাই এখন থেকে সমস্ত কথা বলবে। তাহলে তুমি জেঠুমনিকে কেন জিজ্ঞেস করছো? এই কমলিকা, জাস্ট শাট আপ। মীরা এখন এই বাড়ির মালিক হতে পারে, কিন্তু আমার কাছে এখনো এই বাড়ির একমাত্র কর্তা জেঠুমনি। জেঠুমনি, জেঠুমনি, আমি তোমার কাছে অনুরোধ করছি, তুমি বললে পিমনি একদম না করতে পারবে না। ইন্দ্র, তুই কাউকে অনুরোধ করিস না বাবা। আর এটা তো শুধু আমার থাকার ব্যাপার নয়, আমাকে সাহেবের সম্মানটাও তো ভাবতে হবে, তাই না? লতু ঠিকই বলেছে। ওদের যাওয়াই উচিত, আমি বলছি। ওদের যেতে দে। আর একটু ডাল দি বাবা। না, না। নুন টুন সব, আলু ভাজা, আলু ভাজা। না না, ঠিক আছে, রাখ। মাধবী, হ্যাঁ, বাবা জীবনটা একটু জিজ্ঞেস টিজ্ঞেস করো, কি নেবে না নেবে। ও তো ভালো করে কিছুই খাইতেছে না দেখতেছি। হ্যাঁ, সত্য কইছো। হ্যাঁ, এখনো পর্যন্ত তো মাছের বাটিতেই হাত দেয় নাই। জোরে জোরে হাওয়া কম না। মাছটা খাও, মাছটা খাও বাবা, মাছটা খাও। মানে আমি কুসুমের মা বইলা কইতেছি না, তোমার শাশুড়ি মা না মৌরালা মাছের ঝালটা ভালো রান্ধে। খাও খাও, তুমি মুখে দিলেই বুঝবা, খাও। এটা মোরলা মাছ। হ্যাঁ, মোরলা মাছের ঝাল করছি। ভাত বানো দি। না মানে আসলে আমি
মৌরলা মাছ খাই না। সে কি, তুমি মৌরালা মাছ খাও না? না মানে আসলে মৌরলা মাছে একটু গন্ধ লাগে। ও কি রে কুসুম, বাজারে যাওয়ার আগে তোরে যে আমি জিগাইলাম যে ও কি ভালোবাসে না বাসে একটু তো কিছু কইলি না তো তখন তুই? না মানে আসলে বাবা এই মাছ তো আগে কখনো ওই বাড়িতে ওঠেনি, তাই আমি ভেবেছিলাম হয়তো উনি খেতেই জানেন না। মায়ের হাতে মৌরলা মাছের ঝাল খেতে খুব ভালো, আপনি একবার খেলে ভুলতেই পারবেন না। না না ঠিক আছে, আমি খেয়ে নিচ্ছি, আমার কোনো অসুবিধা হবে না, আমি খেয়ে নিচ্ছি। না না শোনো শোনো, জোর করার দরকার নেই বাবা, জোর করো না। তোমার যা ভালো লাগে, যেটা তুমি ভালোবাসো সেইটাই খাও। ইস, আগে জানলে ওনারে কইতাম বাজার থেকে একটা বড় কাটা মাছ আনতে, খুব অসুবিধা হইতাছে তাই না? না না একদমই না, আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমি ভালো খাচ্ছি, বিশ্বাস করুন। হ্যাঁ হ্যাঁ বাবা, তৃপ্তি কইরা খাও, তৃপ্তি কইরা। হাঁসের ডিম খাবেন? খাইবা? আছে হ্যাঁ আছে। মানে হাঁসের ডিম আমি খুব ভালোবাসি খেতে। আমি এক্ষুনি আনছি। তোমরা পাকাটা দে, পাকাটা দে। কি হলো? এই রে, কি হয়েছে বাবা? বিষম খাইছো? কি হয়েছে? হ্যাঁ? ঝাল লাগছে? হ্যাঁ? কি হয়েছে? ঝাল লাগছে? এই, হাসোস কেন? জোরে হাওয়া কর না, হাতে নিলা। ভাল লাগছে রে। না মানে ভাল লাগছে না? একটু চিনি আনো, চিনি। আরে মাধবী, তোমারে না কতবার কইছি ঝাল একটু কম দিয়ে রান্না করো, তুমি শুকনো লঙ্কার গুঁড়া দিছো নাকি? না না, মিঠু মিঠু, জল দে জামাই বউরে জল দে, বাতাস কর না, বাতাস কর না। শোনো, এই সব হয়েছে তোমার এই বজ্জাত মেয়ের কাণ্ড। জানো বাবা, কিছু মনে কইরো না, ও তো ঝাল খাইতে ভালোবাসে। আমারে কইছিল যে ওই হাঁসের ডিমটা একটু কষা কষা করে জাল জাল দিয়া দিতে, ব্যাস আমিও দিয়া ফেলছি। জামাই রেখে এইভাবে জাল খাওয়ায়, একটু খাওয়া কর না। কুসুম, তোর এই দুষ্টুমি বুদ্ধি কবে যাইবো? হ্যাঁ, ইস, ছেলেটা ঠিক মতো খাইতে পারলো না রে। আচ্ছা এক কাম করো, দইটা নিয়ে আসো না, আমার একটু মিষ্টি মুখ করো। একটু একটু করে আমাদের সাজানো সংসারটা শেষ হয়ে যাচ্ছে, আর আমরা বড় হয়েও কেউ কিছু করতে পারছি না। কেন এরকম হচ্ছে বলতে পারো? হ্যাঁ? কি দোষ করেছি আমরা রাধা মাধবের কাছে? হ্যাঁ গো, তুমি কি চাইলে ঠাকুরজিকে আটকাতে পারতে না? তুমি ঠাকুরজিকে যেতে দিলে এভাবে। তুমি তো জানো সাহেব অসুস্থ, ঠাকুরজি কোথায় যাবে ওকে নিয়ে একা? হীরা, লতু আমার বোন, চিরকাল এই বাড়িতে আত্মসম্মান নিয়ে বেঁচে থেকেছে। এখন তো এই বাড়িতে আমারই কোনো সম্মান নেই, ওকে আমি কোন ভরসা থাকতে বলবো? তুমি ও কথা কেন বলছো গো? মীরা তো তোমাকে কোনো না, আমাকে অসম্মান করেনি, আপাত দৃষ্টিতে তাই। কিন্তু ইরা, আজকে পরিস্থিতি এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যে মীরাকে একটা কথা বলার আগেও কিন্তু আমাকে ভাবতে হচ্ছে।
যে বাড়িতে সুধাংশু মিত্রের কথার বাইরে গাছের একটা পাতাও নড়তো না, সেই বাড়িতে আমাকে দুবার ভাবতে হচ্ছে। কিন্তু আমরাই বা কি করব বলো? মীরাকে তো কিছু বলার অধিকার আমাদের নেই। ওর এই পরিস্থিতির জন্য তো আমরাও দায়ী। জানি, আসলে সময় আমাদেরকে এমন একটা অন্ধকারের সামনে ঠেলে দিয়েছে না, চারপাশে কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু অন্ধকার, ঘন অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমার তো এক এক সময় মনে হয় যে আমি দাঁড়িয়ে আছি এটা রথের মেলায়, এটা কাঠের পুতুলের মতো, জানো তো, চুপ করে দাঁড়িয়ে আছি, নড়তে পারছি না, চড়তে পারছি না, শুধু চুপ করে দাঁড়িয়ে আছি, নিজেকে প্রাণপণ সংযত রাখার চেষ্টা করছি, ব্যাস। আমার খুব গর্ব ছিল না যে আমি সমস্ত প্রবলেম সলভ করতে পারি। আর দেখো, আমার সেই বিশ্বাস, সেই গর্ব একদম কিরকম ভেঙে চুরচুর হয়ে গেছে। দেখো, বড় হিসেবে আমরা কি করতে পারি বলো? যেটা ন্যায়, যার যার যেটা ন্যায্য অধিকার প্রাপ্য, আমরা তো সেটাই দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, কোনটা ন্যায়, কোনটা ন্যায্য বলো তো? আমার সব গুলিয়ে যাচ্ছে। সময়ের সাথে সাথে কি সব পাল্টে যায়? তাহলে দেখো, আমার মাঝে মাঝে মনে হয় মীরা যা করছে সেটা ভুল করছে। আমার মনে হয় যে সত্যি তো কিশোরের সাথে তো জোর করে আমরাই ওর বিয়ে দিয়েছি, ফলে ও এখন মীরা যা যা করছে সেটা হয়তো ঠিক। এই প্রশ্নের জবাব তো আমি প্রতিনিয়ত রাধা মাধবের কাছে চাইছি। রাধা মাধব, হীরা, তুমি ঈশ্বরে বিশ্বাস করো, আমি হয়তো ততটা করি না, কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারি, সবকিছুর জন্য আমি দায়ী। আমার জেদ, আমার অহংকার, আমার কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই না, আমি নিজেই দায়ী। নিজেরই তৈরি করা অহংকারের রাজপ্রাসাদে আমি নিজেকে বন্দী করে ফেলেছি, কয়েদি হয়ে গেছি। ওভাবে বলো না গো, এত ভেঙে পড়ো না, দোহাই তোমার। ভগবান নিশ্চয়ই মুখ তুলে তাকাবেন, তুমি দেখো। বাবা, মা, আয় মা, আয়। তোমাদের জন্য একটু খাবার নিয়ে এসেছিলাম। সেই বিয়ের দিন থেকে তো ঠিক মতো খাওয়া দাওয়া হচ্ছে না তোমাদের, তাই এখানে সামান্য একটু খাবার আছে, প্লিজ একটু খেয়ে নিও। কি বলছিস মা তুই? কি করে আমি খাবার খাবো বল? এত কিছু হওয়ার পরে। মা, মা এরপরে তো শরীর খারাপ করবে। বাবা, মাকে একটু বোঝাও না। দেখো, আমার কৃষ্ণ কোথায় আছে, কি করছে? আমি কিচ্ছু জানি না। এই অবস্থায় আমি কিছুতেই মুখে কিছু তুলতে পারবো না, কিছুতেই না। মীরা, এই মীরা, জল খাবে তুমি? দাঁড়ো দাঁড়ো। এই না, জলটা খাও তো।
ইস, তুমি নিশ্চয়ই আবার ওই বিচ্ছিরি স্বপ্নটা দেখেছো যে কিশোর তোমাকে থাপ্পড় মারছে। প্লিজ কমলিকা, তুমি এখান থেকে যাও, আমাকে একটু একা থাকতে দাও। দূর, কোথায় যাব বলো তো? বাড়িটা না একেবারে খালি খালি হয়ে গেছে। কুসুম যখন ছিল বাড়িতে একটার পর একটা ঘটনা ঘটতো, খুব মজা হতো কিন্তু বলো। এখন কুসুমও নেই, বাড়িতে ওইসব ঘটনাও ঘটে না, ভালো লাগে না, একটু মজা নেই জানো তো। যদিও পিমনি মাঝে মধ্যে চিৎকার চেঁচামেচি করে গন্ডগোল করে বেশ সরগরম করে রাখতো, তাও আবার পিমনি ওই পাগলটাকে নিয়ে চলে গেলেন কোথায় জানো মীরা, এ বাড়ি আর সে বাড়ি নেই গো। সেদিন আমি তোমাকে আমার গায়ে হাত তোলার যোগ্য শাস্তি দিতে পারিনি কিশোর, তবে ভেবো না আমি ভুলে গেছি। এর প্রতিশোধ আমি নেবই। এটা ছিল তোমার প্রথম কিস্তি, কিন্তু দাবার চালে একটু ভুল করলেই তোমাকে কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে। এই মীরা, কি হয়েছে গো? গালে হাত দিচ্ছ কেন? এখনো গালে ব্যথা করছে? গোপাল এখনো কিছু জানালো না কেন ওদের খবর? খোঁজ পাইনি তাহলে? কি যেন বলছিল গ্রামটার নাম?